আচ্ছা ভাবুন তো, ঘুটঘুটে অন্ধকার রাত, অবিরাম বৃষ্টি হচ্ছে, আর আপনি একটি জনমানবহীন লোকাল ট্রেনে করে বাড়ি ফিরছেন। হঠাৎ মাঝারণ্যে এসে ট্রেনের ইঞ্জিনটি বন্ধ হয়ে গেল। চারপাশটা একদম শুনশান নীরব। কোনো মোবাইলের নেটওয়ার্ক নেই, সাহায্য চাওয়ারও কোনো উপায় নেই। ঠিক তখনই বনের গভীর অন্ধকার থেকে ভেসে এলো এক হারিম করা গর্জন, আর আপনি বুঝতে পারলেন ট্রেনের বাইরে দাঁড়িয়ে আছে এমন এক হিংস্র শিকারী যে আপনাদের সবাইকে জ্যান্ত চিবিয়ে খেতে চায়। তাহলে চলুন শুরু করা যাক এস.এম. মুভিস স্টোরির আজকের নিবেদন। গল্পের শুরুতেই আমাদের আলাপ হয় এই মুভির প্রধান চরিত্র জো এর সাথে। জো হলো লন্ডনের একটি সাধারণ প্যাসেঞ্জার ট্রেনের গার্ড বা টিকিট চেকার। লন্ডন শহরের নিকটবর্তী এই রেলওয়ে স্টেশন, এই জায়গাটার নাম ওয়াটারলু। এখান থেকে একটা ট্রেন সুদীর্ঘ জঙ্গলের পথ অতিক্রম করে ব্লু হেভেন নামের একটা স্টেশনে যাবে। আজ রাতে এটাই শেষ ট্রেন। আজকের রাতের মতো জোয়ের ডিউটি শেষ হয়ে গিয়েছিল, আর জো যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই তার বস তাকে জোরপূর্বক ডবল ডিউটি করতে বলে। জো অনিচ্ছা সত্ত্বেও নিজের চাকরি বাঁচাতে রাজি হয়ে যায়। জো ট্রেনে উঠে তার কাজে যোগ দেয়। ট্রেনে যাত্রীদের জন্য খাবার ও কফি পরিবেশন করে কেট। কেট খুবই মিষ্টি স্বভাবের একটি মেয়ে এবং জো মনে মনে কেটকে ভীষণ পছন্দ করে, কিন্তু তার লাজুক স্বভাবের কারণে সে কখনো তা বলতে পারেনি। আজ এই বৃষ্টির রাতে ট্রেনের শেষ যাত্রায় জো আর কেটের সাথে যুক্ত হয় এক অদ্ভুত ও বৈচিত্র্যময় যাত্রী দল। তো চলুন এই যাত্রীদের সাথে একটু পরিচিত হওয়া যাক, কারণ এদের আচরণই পরবর্তীতে গল্পের মোড় ঘুরিয়ে দেবে। প্রথমে আছে আদ্রিয়ান। সে একজন অহংকারী, চালবাজ এবং চরম স্বার্থপর ইউনিভার্সিটির স্টুডেন্ট। এরপর আছে নিনা ও তার স্বামী, এক বয়স্ক দম্পতি যারা সবসময় কিছু না কিছু নিয়ে খিটখিট করতেই থাকে। আর আছে বিলি, একজন সাধারণ লাজুক কিশোর যে কানে হেডফোন দিয়ে সবসময় নিজের জগতেই মগ্ন থাকে। ম্যাথিউ একজন দাম্ভিক এবং রাগী কর্পোরেট বিজনেসম্যান যে সামান্য দেরিও সহ্য করতে পারে না। এবং জেনি একজন অল্প বয়সী স্কুল ছাত্রী যে মাঝরাতে বাড়ি ফিরছে। ট্রেনের ড্রাইভার হলেন টনি, যিনি একজন অভিজ্ঞ চালক। এই সম্পূর্ণ ভিন্ন মানসিকতার মানুষদেরকে নিয়ে ট্রেনটি রাতের অন্ধকার চিরে লন্ডনের শহরতলির দিকে রওনা দেয়। ট্রেনটি শহর ছেড়ে অনেক দূরে এক ঘন বনের পাশ দিয়ে যাচ্ছিল। বাইরে বৃষ্টির বেগ তখন ক্রমশ বাড়ছে, আর ঘন কুয়াশার কারণে সামনের ট্রাক প্রায় দেখাই যাচ্ছে না। ঘড়িতে তখন রাত প্রায় 2টো। হঠাৎ ধরাম করে একটা বিকট শব্দ হলো। মনে হলো ট্রেনের চাকাগুলো কোনো কিছুর সাথে জোরে ধাক্কা খেলো এবং প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ট্রেনটি লাইনের ওপরেই থমকে দাঁড়িয়ে গেল। এতে করে ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা সব ছিটকে পড়ল। চারিদিকে চা, কফি আর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে গেল। জো দ্রুত উঠে ট্রেনের ড্রাইভার টনির কেবিনে যায় পরিস্থিতি দেখতে। টনি তাকে জানায় যে ট্রেনটি কোনো বড় কিছুর ওপর দিয়ে চলে গেছে, যার কারণে ব্রেক অটোমেটিক লক হয়ে গেছে। ট্রেনটি যেখানে দাঁড়িয়েছে সেটি হলো লন্ডনের কুখ্যাত এবং নির্জন শেরউড ফরেস্টের একদম মাঝামাঝি একটি এলাকা। এখানে জনমানুষের কোনো চিহ্ন পর্যন্ত নেই। জো তার ওয়াকিটকিতে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কুয়াশা আর ঘন বনের কারণে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। একই অবস্থা সবার মোবাইল ফোনেরও, কোনো নেটওয়ার্ক নেই। টনি জোকে ভেতরের যাত্রীদের সামলাতে বলে নিজে একটি বড় টর্চ লাইট আর লোহার রড নিয়ে ট্রেনের বাইরে নেমে যায়। বাইরে তখন কনকনে ঠান্ডা আর চারিদিকে অন্ধকার। রেল লাইন ধরে বেশ কিছুটা যাওয়ার পর টনি দেখে একটা বিশাল আকৃতির হরিণ ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেন এবং রেলওয়ে ট্র্যাকের মাঝখানে ফেসে গেছে। আর যদি সেই হরিণের মৃতদেহটা বের করা না হয় তাহলে ট্রেন চালানো সম্ভব না। টনি একাই হরিণের বডিটা লাইনের ফাঁক থেকে বের করার চেষ্টা করে, কিন্তু সে তো আর জানতো না বিপদ তার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ কিছু একটা দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে সে টর্চের আলো মেরে জিজ্ঞাসা করে, কে কে ওখানে, বেরিয়ে এসো। কিন্তু কোনো জবাব এলো না। তবে ওখানে যে কিছু একটা রয়েছে সেটা তার বুঝতে সময় লাগে না। কিন্তু টনি কিছু করার আগেই দেখা যায় তার ওপরে কিছু একটা ঝাঁপিয়ে পড়েছে। টনির ওপরে কে ঝাঁপিয়ে পড়ল সেটা দেখা না গেলেও
ট্রেনের নিচ দিয়ে দেখা যায় কোনো একটা হিংস্র প্রাণী, মানুষের মতো দেখতে দুটো পা, যে কিনা সবার চোখের আড়ালে টনির শরীরের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এদিকে ট্রেনের ভিতরে বেশ কিছুটা সময় পার হয়ে গেছে। ড্রাইভার টনি এখনো ফিরে না আসায় যাত্রীরা ক্রমশ অধৈর্য হয়ে উঠেছে। এদিকে কন্ট্রোল রুমে যোগাযোগ করার পর সেখান থেকে বলা হয় যে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের সাহায্য ট্রেন অবধি পৌঁছাতে আরও 4-5 ঘন্টার বেশি সময় লাগবে। জো আর এলেন বুঝতে পারে না তাদের এখন কি করণীয়। ওদিকে প্যাসেঞ্জাররাও আর ধৈর্য ধরে রাখতে পারছে না, কারণ ভয়ঙ্কর জঙ্গল, যা কিছু ঘটে যেতে পারে। অ্যাড্রিয়ান সবাইকে বলে, দেখুন, আমাদের কাছে এখন দুটো রাস্তা আছে। এক, আমরা এখানে বসে সাহায্যের জন্য অপেক্ষা করি ঘন্টার পর ঘন্টা, অথবা আমরা নিজেরাই হাঁটতে হাঁটতে ট্রেন থেকে নেমে কোনো একটা কাছের স্টেশনে গিয়ে পৌঁছাই এবং তারপর সেখান থেকে সাহায্য পেয়ে যাব। অ্যাড্রিয়ানের কথা শুনে সবাই রেল লাইন ধরে স্টেশনে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। জো যদিও এতে একদম রাজি ছিল না। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে বাইরে ঘন জঙ্গল, বিপদ যে কোনো মুহূর্তে হতে পারে, কিন্তু কেউই জো এর কথা শুনতে রাজি নয়। এরপর জো ট্রেনের দরজা খুলে দেয় এবং সমস্ত যাত্রীরা অন্ধকার জঙ্গলের পথ ধরে চলতে শুরু করে। কেমন একটা গা ছমছমে পরিবেশ, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। দূরের জিনিস তো থাক, কাছের জিনিসও ঠিক মতন দেখা যাচ্ছে না। কিছুটা পথ যাওয়ার পর জোয়ের হঠাৎ করে মনে হয় ওই দূরের জঙ্গলে ঝোপঝাড়ে কিছু একটা নড়ার শব্দ হচ্ছে। জো সবাইকে এক জায়গায় দাঁড়াতে বলে এবং সে নিজেই একটা টর্চ লাইট হাতে এগিয়ে যায় ওখানে কি আছে সেটা দেখার জন্য। এলেনও কৌতূহলবশত জোয়ের সাথে যায় এবং ঝোপের ভিতরে তারা যা দেখতে পায় তাতে তাদের মাথাই ঘুরে যায়। ড্রাইভারের দেহটা সেখানে কোনো এক মানুষের মতন দেখতে নরখাদক নৃশংসভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে তারা প্রচণ্ড আতঙ্কিত হয়ে সবাইকে চিৎকার করে ট্রেনে উঠতে বলে। তারা পুনরায় ট্রেনের দিকে দৌড়াতে শুরু করে এবং সবাই ট্রেনের কাছে পৌঁছিয়ে গেলেও ওই বৃদ্ধ দম্পতি তারা আসতে দেরি করে ফেলে। আর তারা এখানে মস্ত বড় ভুল করে বসে, কারণ তারা যখন ট্রেনের সামনে চলে আসে তখন তাদের মনে হচ্ছিল তাদের পেছন পেছন কোনো একটা হিংস্র কিছু দৌড়াতে দৌড়াতে আসছে। বয়স্ক লোকটা কোনো রকমে ট্রেনে উঠতে পারলেও তার স্ত্রীর ট্রেনে ওঠার সময় পা স্লিপ করে যায়, আর তাড়াহুড়ো করে ট্রেনের দরজা বন্ধ করে দেওয়ায় তার একটা পা বাইরে থেকে যায় এবং ট্রেনের বাইরের ওই হিংস্র প্রাণীটা ওই মহিলার পা কামড়ে ওনাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সবাই মিলে কোনো রকমে মহিলাকে টেনে টুনে ট্রেনের ভিতরে নিয়ে নেয়, যদিও তার পা পুরো ক্ষতবিক্ষত হয়ে যায়। প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকেন মহিলা। তার পা থেকে প্রচণ্ড পরিমাণে রক্তক্ষরণ শুরু হয়। এই অবস্থা দেখে ট্রেনের সবাই প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। এলেন ও বাকি সবাই মিলে কোনো রকমে মহিলার পায়ের রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করে। ওদিকে জো পুনরায় কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে গেলে কন্ট্রোল রুমের সঙ্গে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং বর্তমানে এই ভয়ঙ্কর জঙ্গলের মাঝখানে থেমে থাকা এই ট্রেনটার আর কোনো গতি নেই। এমন সময় বিলি জোকে বলে যে আমার মনে হচ্ছে এই ট্রেনটা চলার জন্য যে জ্বালানিটা দরকার সেটা যে ট্যাঙ্কে রাখা আছে সেই ট্যাঙ্কটা হয়তো লিক হয়ে গেছে। সেটা যদি ঠিক করা যায় তাহলে হয়তো ট্রেনটা চলতে পারে। সবাই যখন এই বিষয়ে কথা বলছে তখন হঠাৎ ট্রেনের ছাদে বিশাল কোনো ভারী জিনিস পড়ার শব্দ হয়। যাত্রীরা সবাই ভয়ে ওপরের দিকে তাকায়। ছাদের ওপর দিয়ে কোনো ভারী শরীর দ্রুত হেঁটে যাওয়ার শব্দ পাওয়া যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের বাইরের বডি জুড়ে তীক্ষ্ণ নখের আঁচড়ের কর্কশ শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। ঠিক তখনই ট্রেনের একেবারে শেষের জানলার কাঁচ ভেঙে এক দানবীয় হাত ভেতরে ঢুকে পড়ে। সেটি কোনো মানুষের হাত নয়, কালো কুচকুচে চামড়া, লম্বা ও ধারালো নখ এবং তাতে লেগে আছে তাজা রক্ত। দানবটি জানলা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। সব থেকে কাছে দাঁড়িয়ে থাকা স্কুল ছাত্রী জেনি ভয়ে চিৎকার করে ওঠে। দানবটি তার পা লক্ষ্য করে তীব্র এক আঁচড় কাটে এবং জেনির গোড়ালি কামড়ে ধরে টেনে বের করার চেষ্টা করে। জো এবং অপর এক যাত্রী
সাহসিকতার সাথে এগিয়ে আসে। যাত্রীটা একটি ফায়ার যন্ত্র দিয়ে দানবটির মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে এবং জো একটি রড দিয়ে তার হাত অবশ করে দেয়। অবশেষে দানবটি ট্রেন থেকে ছিটকে বাইরে পড়ে যায়। এরপর ট্রেনের ভিতরের সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ট্রেনের একটা কম্পার্টমেন্টে চলে আসে এবং ট্রেনের যত জানলা দরজা ছিল সবকিছু শক্তভাবে লক করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ ওই বয়স্ক ভদ্রমহিলা যার পায়ে ওই নরখাদকটা আক্রমণ করেছিল সে কালো রঙের বমি করতে শুরু করে এবং তার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন দেখা দিতে শুরু করে। এরই মধ্যে জো লক্ষ্য করে একজন প্যাসেঞ্জার ওই কম্পার্টমেন্টের ওয়াশরুমে রয়ে গেছে, যেখানে কিছুক্ষণ আগে ওই নরখাদকটা এসেছিল। জো তাকে আনতে যেতে চাইলে অ্যাড্রিয়ান মানা করে, কিন্তু জো কাউকে এভাবে মরতে দিতে চায় না। সে ভয়ে ভয়ে দরজা খুলে ওই প্যাসেঞ্জারকে বাঁচাতে যায়। ওই ব্যক্তি জোকে বলে ওয়াশরুমের দরজা লক হয়ে যাওয়ার কারণে সে বেরোতে পারছে না। জো তখন চাবি দিয়ে দরজা খুলতে গেলে দেখে ওই হিংস্র নরখাদক ওই ওয়াশরুমের ভেতরে চলে এসেছে এবং চোখের নিমেষেই সে ওই ব্যক্তির ওপর আক্রমণ করে। বাথরুমের দরজার ফাঁক দিয়ে জো দেখে নরখাদকটা ওই মানুষটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জো ভয় পেয়ে কোনো রকমে ওখান থেকে বেরোতে গেলে ওই নরখাদক জোয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আর দেখা যায় অর্ধেক মানুষের মতো আর অর্ধেক নেকড়ে বাঘের মতো দেখতে সে এক ভয়ঙ্কর জন্তু। সে জোয়ের ওপর আক্রমণ করতেই যাবে, কিন্তু শেষ মুহূর্তে সবাই মিলে জোকে কম্পার্টমেন্টের মধ্যে টেনে নেয়। কিন্তু ওই নরখাদকটা এবার সবাইকে কম্পার্টমেন্টের মধ্যে দেখে ফেলে এবং আপ্রাণ চেষ্টা করে দরজা ভেঙে ওই কম্পার্টমেন্টে প্রবেশ করার। ওই নরখাদক প্রাণীটাকে দেখতে অবিকল মানুষের মতো, তবে আয়তনে সে মানুষের থেকে অনেকটাই বড়। অনেক বড় বড় আকৃতির দাঁত এবং নখ। বীভৎস দেখতে এই প্রাণীটাকে দেখে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। অন্য কোনো উপায় না পেয়ে প্রাণে বাঁচতে তারা সবাই মিলে ওই প্রাণীটির ওপর আক্রমণ করে এবং তাকে শেষ করে দেয়। ওদিকে দেখা যায় ওই বয়স্ক ভদ্রমহিলা যার কিনা রূপ পরিবর্তন হতে শুরু করেছে, আর সে দেখতে দেখতে ওই নরখাদক প্রাণীগুলোর মতোই হতে শুরু করে। ওখানে থাকা বৃদ্ধ বয়স্ক লোকটাকে কেমন যেন চিন্তিত আর আতঙ্কগ্রস্ত মনে হচ্ছিল। সে হঠাৎ করে বলে ওঠে, এই ঘটনা এখানে প্রথম নয়, এর আগেও ঘটেছিল 1963 সালে। ঠিক একই ঘটনা ঘটেছিল এই জঙ্গলে। সেদিনও এখান দিয়ে একটা ট্রেন যাচ্ছিল এবং সেই ট্রেনের মধ্যে কিছু অজানা জীব হামলা করে এবং সেই ট্রেনের একটাও মানুষ আর কখনো জীবিত ফেরেনি। বৃদ্ধের এই কথা শোনার পর সবাই আরো ভয় পেয়ে যায়। সবাই যেন মৃত্যুর জন্যই অপেক্ষা করছিল। এসব শুনে জো আর বিলি ঠিক করে যে জঙ্গলের পথ ধরে স্টেশনে তারা পৌঁছাতে পারবে না, হয়তো মাঝপথেই সবাইকে মরতে হবে। এছাড়া ট্রেনে বসে থাকাও তাদের জন্য সুরক্ষিত নয়। তো এখন যদি এখান থেকে বেঁচে ফিরতে হয় তাহলে একমাত্রই পথ হলো যেভাবেই হোক ট্রেনটাকে চালাতে হবে। বিলি পেশাগতভাবে ইঞ্জিনিয়ার ছিল, তাই ট্রেনের বিভিন্ন যন্ত্র সম্বন্ধে তার একাত্ম ধারণা ছিল। বিলি অন্য এক প্যাসেঞ্জারকে নিয়ে ট্রেনের ফুয়েল ট্যাঙ্ক রিপেয়ার করতে যায় এবং অন্যদিকে জো আর এলেন ট্রেন চালানোর জন্য প্রস্তুত হয়। বিলি যখন সেই ট্রেনটার জ্বালানি রাখার ট্যাঙ্কটা রিপেয়ার করছিল, ঠিক তখনই তার সাথে আসা ছেলেটা জঙ্গলের ভিতর থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। শব্দটা কিসের সেটা জানার জন্য ছেলেটা ওই জঙ্গলে প্রবেশ করে। ঘুটঘুটে অন্ধকারে সে দেখে কয়েকটা নরখাদক মিলে প্রথমে যে মেয়েটাকে ট্রেন থেকে টেনে নিয়ে গিয়েছিল তারা তার নাড়ি ভুড়ি জীবিত অবস্থায় টেনে টুনে বের করে খাচ্ছে। এসব দেখে ছেলেটা প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু নরখাদকের দল তাকে চারিপাশ থেকে ঘিরে ফেলে। এদিকে ফুয়েল ট্যাঙ্ক ঠিক হয়ে গেলেও বিলি ট্রেনের নিচ থেকে বের হতে পারে না, কারণ বাইরে দুটো নরখাদক হেঁটে বেড়াচ্ছিল আর তারা ঠিক বুঝতে পেরে গিয়েছিল একটা মানুষ এখনো ট্রেনের বাইরে রয়েছে। বিলি ওদের পা দেখে ট্রেনের নিচের পাইপ ধরে শক্ত করে ঝুলে পড়ে। ওই নরখাদক দুটো হাঁটতে হাঁটতে ট্রেনের সামনে চলে এলে জো আর এলেন তাড়াহুড়ো করে ট্রেনটা চালিয়ে দেয়। ওদিকে দেখা যায় ট্রেনের মধ্যে অ্যাড্রিয়ানকে
বেল্ট দিয়ে বেঁধে রাখা হয়েছে। আসলে অ্যাড্রিয়ান একজন প্রচন্ড স্বার্থপর মানুষ, তাই সে প্রাণে বাঁচার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। বাইরে যেমন ওই নরখাদকগুলো তাদের জন্য বিপদ ছিল, ঠিক একইভাবে ট্রেনের ভিতরে এই অ্যাড্রিয়ানও তাদের জন্য বিপদের থেকে কোনো অংশে কম ছিল না। কারণ সে নিজে বাঁচার জন্য অন্য মানুষকে খুন পর্যন্ত করতে পারে। কিন্তু ট্রেনের মধ্যে অ্যাড্রিয়ানের থেকেও বড় বিপদ ছিল ওই বৃদ্ধ মহিলা। কারণ সময়ের সাথে সাথে ওই মহিলা এখন পুরোপুরিভাবে নরখাদকে পরিণত হয়েছে। এটা দেখে ট্রেনের এক যাত্রী অ্যাড্রিয়ানের হাতের বেল্ট খুলে দেয়, কারণ অ্যাড্রিয়ানকে ওই মহিলার পাশেই রাখা হয়েছিল। আর দেখতে দেখতে ওই বৃদ্ধ মহিলা হঠাৎ করে তার স্বামীর ওপর আক্রমণ করে বসে। অন্যদিকে দেখা যায় একটা নরখাদক ওই মহিলা যাত্রীকে ধরে নিলে অ্যাড্রিয়ান নিজেকে বাঁচানোর জন্য ওই মহিলাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, যাতে নরখাদকটা মহিলাকে নিয়ে গেলেও অ্যাড্রিয়ানের কিছু না হয়। জঙ্গলের মধ্য দিয়ে ট্রেন হঠাৎ করে দ্রুত গতিতে ছুটতে শুরু করে, কারণ ততক্ষণে জো ট্রেন চালানো শুরু করে দিয়েছে। কিন্তু অন্যদিকে বিলি তখনও ট্রেনের নিচে ঝুলে রয়েছে। প্রাণে বাঁচতে বিলি পুনরায় ট্রেনের ফুয়েল তারটা খুলে দেয়, যাতে করে ট্রেনটা আবারও থেমে যায়। জো আর এলেন ইঞ্জিন রুম ছেড়ে ট্রেনের ভেতরের বগিতে আসে এবং দেখে ওই বৃদ্ধ মহিলা সম্পূর্ণ নরখাদকে পরিণত হয়েছে, আর সে অ্যাড্রিয়ানকে মারার চেষ্টা করছে। জো তখন ওই বৃদ্ধার শরীরে একটা লোহার পাইপ ঢুকিয়ে তাকে শেষ করে দেয়। যদিও ততক্ষণে আরও কিছু নরখাদক সেখানে এসে পড়ে। অ্যাড্রিয়ান তাদের হাত থেকে বাঁচার জন্য জো এবং অ্যালেনকে ট্রেনের মধ্যে আটকে রাখার প্ল্যান করে, যাতে সেই নরখাদকগুলো জো আর অ্যালেনকে খেতে ব্যস্ত থাকে এবং অ্যাড্রিয়ান সেখান থেকে পালাতে পারে। জো আর অ্যাড্রিয়ানের মধ্যে লড়াই শুরু হলে অ্যাড্রিয়ান ওদের দুজনকে কোনো রকমে মেরে সেখান থেকে পালিয়ে যায়। জো আর এলেন দরজা খোলার আপ্রাণ চেষ্টা করলেও তারা ট্রেন থেকে বেরোতে পারে না। আর তখনই ওই নরখাদকরা ওই কম্পার্টমেন্টে চলে আসে। জো আর এলেন ভাবে এবার হয়তো তাদের বাঁচার কোনো আর পথ নেই। ঠিক তখনই আগুন হাতে সেখানে বিলি চলে আসে। বিলি আগুন দিয়ে ওদের ভয় দেখালে জো ট্রেনের দরজা খুলে দেয়। এরপর তারা দুইজন ট্রেন থেকে নেমে গেলেও বিলি ট্রেন থেকে নামতে পারে না, কারণ নরখাদকগুলো বিলিকে ততক্ষণে ধরে ফেলে। অন্ধকার জঙ্গলের মধ্য দিয়ে দিশাহীনভাবে ছুটতে থাকে জো আর এলেন। ছুটতে ছুটতে এক সময় ভোরের একটু আলো দেখা যায়, কিন্তু নরখাদকরা তখনও তাদের পিছু ছাড়ে না। একটা সময় পর জো বুঝতে পারে যে এত বিশাল জঙ্গল এইভাবে দৌড়িয়ে পার করা যাবে না। তাদের মধ্যে যে কোনো একজনই বাঁচতে পারবে, কিন্তু কিভাবে? যে কোনো একজনকে ওই নরখাদকদের সামনে আত্মসমর্পণ করতে হবে, যাতে সেই নরখাদকরা মানুষটাকে খেতে ব্যস্ত থাকে, আর এই সুযোগে বাকি আরেকজন সেখান থেকে পালিয়ে বাঁচতে পারবে। জো নিজের প্রাণের বদলে নিজের ভালোবাসাকে বাঁচাতে চায়। জো এলেনকে বলে, তুমি এখান থেকে পালাও, আমি এদের সাথে লড়াই করছি, আমি যে করেই হোক এদেরকে আটকে রাখবো। এলেন যেতে চায় না, কিন্তু জোয়ের কথা তাকে শুনতেই হয়। এলেন স্টেশনের দিকে প্রচন্ড জোরে ছুটতে শুরু করে, কিন্তু জো নরখাদকদের সঙ্গে লড়াই করার ব্যর্থ চেষ্টা করে। নরখাদকদের শক্তির সঙ্গে লড়াইয়ে জো পেরে ওঠে না এবং নরখাদকগুলো জোয়ের ওপর হামলিয়ে পড়ে। ওদিকে দেখা যায় এলেন নিকটবর্তী একটা স্টেশনে এসে পৌঁছিয়েছে। সে প্রচন্ড ভেঙে পড়েছে এবং কিছুক্ষণ পর আমরা আবারও জঙ্গলের দৃশ্য দেখতে পাই। সেখানে দেখা যায় অ্যাড্রিয়ান তখনও জীবিত। সে জঙ্গল থেকে বেরোনোর জন্য এদিক ওদিক দিশাহীনভাবে ছুটছে। ঠিক এমন সময় সে এক জায়গায় দেখে জো তার সামনে দাঁড়িয়ে। তবে এই জো আর মানুষ নেই, সেও একটা নরখাদকে পরিণত হয়েছে এবং সে এসেছে অ্যাড্রিয়ানের ওপর বদলা নিতে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।